ডক্টর ইউনূসের বাসভবন দখল করে আওয়ামী লীগ কর্মীরা। ডক্টর ইউনূসের রাজপথে খারাপ অবস্থা হয়। দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা জুতা ঝাড়ু নিয়ে ডক্টর ইউনূসের বাসভবনে ঢুকতেছে এবং সম্পূর্ণ এলাকা তারা দখল করে। এদিকে আজ ডক্টর ইউনূসের বাসভবনে ঢুকে যায় আওয়ামী লীগ কর্মীরা। জুতা ঝাড়ু মিছিল নিয়ে তারা রাজপথে নেমেছে। শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল করতে ডক্টর ইউনূস বাধ্য হয়েছেন। এবার বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বড় শত্রু কে? এই প্রশ্নের উত্তর আপনাদেরকে জিজ্ঞেস করা হলে আপনারা বলবেন জামায়াত, বিএনপি, এনসিপি, একাধিক বিষয় বলতে পারেন। প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগকে বিতর্কিত করছে। শাটডাউন কর্মসূচিটা তো দলটাই শাটডাউনের জায়গায় চলে গেছে। এখন সোশ্যাল মিডিয়াতেও ঠিক মতন ঝড় তুলতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললে তো বাংলাদেশের মানুষের মনে চিরে ভিজবে না, মানুষের সমর্থন পেতে হবে। তো এখানে এনসিপি খেলবে আরো ভালোভাবে, বিএনপি যত মোড়াবে তত মোড়াবে। বিএনপি যদি বেশি স্বাধীনতার পক্ষে সাজতে চায় তাহলে এনসিপি সাজবে ডাবল। এনসিপি বলবে আমরাই হচ্ছে একমাত্র ৭১-এর পক্ষে, ২৪-এর পক্ষে। বিএনপি ৭১-এর পক্ষে না, ২৪-এর পক্ষে না। দলিল বিএনপি তো জামাতকে গালি দাও, তোমাদের গালি অনুযায়ী বললাম তোমরা জামাতকে মন্ত্রী বানিয়েছো। আজকে ক্ষমতায় এসে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন একে একে সবার আমাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। এবার কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ চায় শেখ হাসিনাকে ফেরত দিক দিল্লি। এটা দিল্লির জন্য একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশ চেয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। এদিকে হঠাৎ করেই রণক্ষেত্রে উত্তল ঢাকা শাহবাগ। ভয়াবহভাবে কপাল পড়ল ডক্টর ইউনূসের। পুলিশের গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপ, ১৪০ ধারা জারি। রীতিমতো পুলিশ সদস্যদের কুকুরের মতো পেটাচ্ছে। আওয়ামী লীগ কর্মীরা এবার নতুন রূপে রাজপথে নেমেছে এবং রাজপথে খুবই খারাপ অবস্থা করে আজকে। দর্শক শ্রোতা, শেখ হাসিনার ফাঁসির রায়ের পর তারা সুযোগ খুঁজছিল কখন রাজপথে নামবে এবং ডক্টর ইউনূসের পতন ঘটাবে। এখন দেখতে পারি তার বাসভবনকে ঘিরেও একটা উত্তেজনা চলছে। পুলিশ, সেনাবাহিনী, শিক্ষার্থী মুখোমুখি অবস্থায়। একদিকে আওয়ামী লীগ কর্মী, অন্যদিকে সরকার দলের। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং ডক্টর ইউনূসের উপর কি কি প্রভাব ফেলতেছে আজকের এই অবস্থায়। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এবার কিন্তু সত্যি সত্যি বাংলাদেশ চায় শেখ হাসিনাকে ফেরত দিক দিল্লি। এটা দিল্লির জন্য একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশ চেয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক এবং বাংলাদেশ রায় অনুযায়ী তার দণ্ড কার্যকর করবে। এটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটি আন্তর্জাতিক গণমাধ্যমও সেই বিষয়ে বিশ্লেষণ করেছে, রিপোর্ট করেছে। CNN একটা প্রতিবেদন যে সাবেক নেত্রীর অর্থাৎ শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর চায় বাংলাদেশ। এই পথে বড় বাধা ভারত। এখন ভারতের জন্য এটা বিশাল একটা চ্যালেঞ্জ তৈরি হলো। এই দুই দিক দিয়ে একটা পরিস্থিতি। এক হলো যে শেখ হাসিনাকে যদি ফেরত দেয় তাহলে ফাইনালি ভারত যে ভুল করছে এটা প্রমাণিত হবে। ভারতের একটা রাজনৈতিক পরাজয়। এটা শুধু মোদী সরকার না, মোদী, কংগ্রেস সহ ভারতের জাতীয় পর্যায়ের রাজনীতির মানে যে বক্তব্য সেটা হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগ, শেখ হাসিনা হচ্ছে ভারতের বন্ধু। এটা শুধুমাত্র এই একটা প্রশ্নে তাদের একটা জাতীয় ঐক্যমত। এটা কেবল বিজেপি বা নরেন্দ্র মোদীর না, এটা একই সঙ্গে কংগ্রেসের, একই সঙ্গে অন্যান্য যত রাজনৈতিক দলের নাম বলা হবে সবারই। এমনকি তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তারাও কিন্তু চায় না যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক, যদিও তারা এটা নিয়ে চুপচাপ থাকে, কারণ বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে তারা জড়াতে চায় না, এতে তাদের একটা সংকট হতে পারে। কিন্তু ভারতের উপর তো চাপ তৈরি হয়েছে। আর বাংলাদেশের সাথে যে সম্পর্কের যেটা আশা তারা করছিল যে নতুন সরকারের সঙ্গে তারা সম্পর্ক করবে, সেই আশায় তারা বসেছিল যে নতুন সরকার আসলেই যে এখন যে ভিসা নিষেধাজ্ঞা আছে সেটা দূর হবে, বাণিজ্য অন্যান্য সব দিক থেকে যেমন অন্যান্য দেশের সাথে স্বাভাবিক কূটনৈতিক পরিস্থিতি থাকে তেমন একটা পরিস্থিতি হয়তো তৈরি হবে। কিন্তু এই মানে দণ্ডের পর, এই রায়ের পর সেটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেল। এটা নিয়ে একটা টানাপোড়েন চলতে থাকবে এবং কোনোভাবেই ভারতের যেই সিদ্ধান্ত এমন না যে মোদি চাইলেই দিয়ে দিতে পারে মোদী সরকার। তখন ভারতের অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা এটা বাধা দেবে, প্রতিবাদ করবে। ফলে এটা শুধু মোদির উপর নির্ভর করছে না। কিন্তু এটা আরো পরিষ্কার হয়ে গেল যে বাংলাদেশে শুধু ইউনূস সরকার না, সামনে জামাত সরকার আসুক আর বিএনপি সরকার আসুক, তারা কিন্তু এই যে রায়টা হয়ে গেল সেই রায় কার্যকর হওয়ার জন্য বারবার ভারতের উপর চাপ দিতে থাকবে। তার মানে যখনই চাপাচাপির কোনো প্রশ্ন থাকবে তখন কিন্তু সম্পর্ক আর স্বাভাবিক থাকবে না। ভারত বলবে যে দেব না,
বাংলাদেশ বলবে যে দিতে হবে, কারণ তোমার সাথে অপরাধী প্রত্যার্পণ চুক্তি আছে, সেই চুক্তির আওতায় তোমাকে দিতে হবে। তুমি বাংলাদেশে একজন অপরাধী দণ্ডিত ব্যক্তিকে রাখতে পারো না। সেটা যদি রাখো তাহলে তোমাদের যে বিচ্ছিন্নতাবাদী বা অন্যান্য অপরাধী, তাহলে তাদেরও বাংলাদেশে থাকার অধিকার আছে। এইরকম একটা পাল্টাপাল্টি একটা অবস্থা তৈরি হয়ে গেলে, যেটা আলটিমেটলি ভারত বাংলাদেশ দুই দেশের জন্য একটা নিরাপত্তা সংকটের মধ্যে ধাবিত হবে। ভারত বিপদটা বুঝতে পারছে, কিন্তু এই মুহূর্তে ভারতের আসলে কিছু করারও নেই। সেই কারণে মুখ বুজে তারা সহ্য করছে, অথবা খলিলুর রহমানকে তারা বলেছে যে, মানে ভারতের সীমাবদ্ধতার কথা, যে তোমরা শেখ হাসিনার ব্যাপারে কোনো কিছু বলো না, শেখ হাসিনা ব্যাপারে হয়তো আমরা কিছু কন্ডিশন মানবো, যে আমরা করবো না, কি বলে, সে যেভাবে রাজনৈতিক অ্যাক্টিভিটিস করছে বা বক্তব্য দিচ্ছে সেটা হয়তো নিয়ন্ত্রণ করবো না, কিন্তু সেই আমাদের কন্ডিশন মানতে হবে যে শেখ হাসিনাকে নিয়ে তোমরা চাপাচাপি করতে পারো। সব জল্পনা কল্পনার অবসান, নানান নাটকীয়তা, সন্দেহ সংশয়ের অবসান। তারেক জিয়াকে বাদ দিয়ে, বিএনপিকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস বাংলাদেশ চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে, চূড়ান্ত গন্তব্যে রওনা করেছে বাংলাদেশ। তারেক জিয়া নাই, ব্রিটিশ সিটিজেন, বাংলাদেশের ভোটার না, বাংলাদেশের নাগরিকত্ব নাই, কোনো প্রমাণ নাই, এনআইডি কার্ড নাই, পাসপোর্টও নাই। রাজনীতি করেন, প্রধানমন্ত্রী হতে চান, অলিক কল্পনা বিলাস। দর্শক, কি ঘটছে? বিএনপি শুনলে হার্ট ফেল করবেন। দুইটা খবর। উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন। গণভোট আগে না আলু পেঁয়াজ আগে? কেমন লাগে তারেক রহমান? আপনার আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব চূড়ান্ত পর্যায়ে কায়েম হয়ে গেল। গণভোট আইন হয়ে গেছে। সর্বশেষ গণভোট ঠেকাতে খলিলুর রহমানকে ভারত অজিত দোভাল কিছু চিরকুট চিটিমিটি ধরিয়ে দিয়েছিল, কোনো কাজ হয়নি। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব বেড়ে গেছে। এর চাইতেও তারেক রহমান বিএনপির জন্য শপিং নিউজ। এখন শুনেন, হার্ট অ্যাটাক করবেন না। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল, ইসি সানাউল্লাহ। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, বিএনপির ভাইরা এবং জামাতের ভাইরা। ডিসেম্বরের প্রথমার্ধে যদি জাতীয় নির্বাচনের তফসিল হয়, এর মানে আর কয়দিন? আর 1-1.5 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহ। এই তো, ডিসেম্বর তো প্রায় এসে গেছে, নভেম্বর তো প্রায় শেষ। তারেক রহমান আসার কোনো খবর শুনেন না। তারেক রহমান আসছেন না, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হয়ে যাচ্ছে। তারেক রহমান ভোটার হতে পারেন নাই, এখনো ভোটার হতে পারেননি। ব্রিটিশ নাগরিকত্ব তিনি ছেড়েছেন কি ছাড়েন নাই এখন পর্যন্ত ক্লিয়ার না, আপনারা জানেন না। হাসিনা তারেক রহমানকে ধরে আনার সর্বোচ্চ চেষ্টা যখন করেছিল, যাতে তারেক রহমানকে ধরে এনে ফাঁসি না দিতে পারে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায়, এ কারণে তারেক রহমান তার নিরাপত্তার জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন। বাংলাদেশের সিটিজেন না, ওইটা ছেড়ে ভোটার হতে পারেন নাই। আর বাকি আছে 1-1.5 সপ্তাহ। আপনি কবে আসবেন তারেক রহমান, আর কবে ভোটার হবেন, কবে বাংলাদেশের নাগরিক হবেন, কবে রাজনীতিতে যোগ দিবেন? সুযোগ আছে। তাহলে কি বোঝা গেল? আমি তো দেখতে পাচ্ছি তারেক রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে যাচ্ছে। আলু পেঁয়াজের চাইতে গণভোটের গুরুত্ব কায়েম হচ্ছে। এইসব সমাজতান্ত্রিক ধান্দাবাজি, গণভোটের চাইতে আলু পেঁয়াজকে গুরুত্ব দেয়া, এটা সমাজতান্ত্রিক কমিউনিস্ট ধান্দাবাজি। ওটা বাংলাদেশে চলে নাই। গণভোট আইন কায়েম হয়ে গেছে। গণভোটের ঘোষণা, প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণ 13 তারিখ দেওয়ার পরও সন্দেহ সংখ্যা ছিল, কারণ আইন নেই তো। নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করলে তারা বলতো আমরা গণভোটের কথা কিভাবে কি বলবো, এই বিষয়ে তো কোনো আইন নেই, কোনো চিঠি আসেনি আমাদের কাছে। আইন হয়ে গেছে, গেজেট যে কোনো সময় হয়ে যাবে। তাহলে বিএনপি যে গণভোট ঠেকাতে চেয়েছে, তার বড় দলিল হচ্ছে আলু পেঁয়াজের সাথে তুলনা করেছে, আলু পেঁয়াজের গুরুত্ব বেশি দিয়েছে, আলু পেঁয়াজ সংরক্ষণের গুরুত্ব। এটা ওই পিনাকি একটা আলোচনায় বুঝিয়েছে। এরকম ঘটনা ইরানেও ঘটেছিল। ইরানে বিপ্লবের পর বামপন্থীরা স্লোগান ধরেছিল, এটা একটা কমিউনিস্ট ধান্দাবাজি। আমি বলেছি না, ভোটের আগে ভাত দে। তরমুজের দাম এত বেশি কেন, আমরা কি জন্য বিপ্লব করেছি? খোমেনি বলে দিয়েছিলেন, আয়াতুল্লাহ বলে দিয়েছিলেন, তরমুজ সস্তায় তরমুজ খাওয়ার জন্য বিপ্লব হয়নি, আগে মানুষের মুক্তি দরকার। এখন তারেক রহমানের অবস্থা হচ্ছে এরকম। সকালবেলার বন্ধুরে তুই, বিকালবেলার দুশমন। বলেন তো কেন হইতে পারে? 2টা কারণ। একটা হচ্ছে টাকা পয়সা সম্পর্ক হয়তো ছিল, অথবা ক্ষমতা, অথবা প্রেম ঘটিত কারণ, তাই না? গেল 17-18 বছর যাবৎ বা এর আগেও একটা সময় থেকে প্রায় আমার হিসাবে 25 বছর বিএনপি এবং জামাতের যে বন্ধুত্ব ছিল, এই নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় কারা যাবে, তারা তাদের বিরুদ্ধে একের পর এক বক্তব্য, একদল আরেক দলের বিরুদ্ধে
আগে যে কাজটা আওয়ামী লীগ করা লাগতো এই কাজটা এখন বিএনপি করতেছে জামাতের বিরুদ্ধে, আর বিএনপির বিরুদ্ধে আগে যে কাজটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ করতো এটা করে দিচ্ছে জামাত। আর আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার বা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিষয়টাকে উপভোগ করছে যে ধরেন কে কোন প্ল্যাটফর্মে গিয়া মজা নিবে, এটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন এটা এমন এক পর্যায়ে চলে আসছে যে অলরেডি সংঘর্ষ তৈরি হচ্ছে। তো জিতছে কারা? কুমিল্লার ঘটনা, কুমিল্লার মধ্যে শিবির অধ্যুষিত একটু বেশি যে এরিয়াগুলো, এর মধ্যে হচ্ছে 14 গ্রাম, তারপর হচ্ছে নাঙ্গলকোট, বরুড়া, এইসব অঞ্চলে কিন্তু শিবির বেশি, মানে প্রকাশ্যে তাদের অ্যাক্টিভিটিস একটু বেশি। আবার বিএনপিরও সেখানে শক্তিশালী অবস্থান। তো দুইটা শক্তি যখন কাছাকাছি শক্তিশালী হয় তখন সেখানে সংঘর্ষই হবে। ঘটনার প্রেক্ষাপট কুমিল্লার 14 গ্রামে বিএনপি নেতাকর্মীদের সাথে জামাত এবং শিবিরের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির একটি ইউনিয়ন কার্যালয় এবং একটি কর্মীর বাড়িও ভেঙে দিয়েছে জামাত এবং ছাত্র শিবিরের কর্মীরা, দৈনিক ইত্তেফাকের নিউজ। এই ঘটনাকে কেন্দ্র করে আবার থানায় পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করা হয়েছে। গতকালকে রাত 9:30টার দিকে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের জগন্নাথ দিঘির উত্তরপাড় এলাকায় অবস্থিত, কারা আছেন এই এলাকার, যে বিএনপির দলীয় কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তো দোষকার দুজনের দোষ দিচ্ছেন। স্থানীয় সূত্র বলছে জগন্নাথ দিঘি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কথা কাটাকাটি থেকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা। এক পর্যায়ে সংঘর্ষ, এ সময় বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়, ছবি আপনারা দেখছেন। আর এ সময় বিএনপি এবং ছাত্রদলের 3 কর্মীকে কুপিয়ে জখম সহ 6 জনকে আহত করা হয়। একই সময় জামাতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের 1 কর্মীর মাথা, হাতে এবং পায়ে কুপিয়ে জখম করা হয় বিএনপির পক্ষ থেকে। পরে পাশের বিজয়করা গ্রামের বিএনপি কর্মী রাজুর বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানো হয়। তারা এখন হাসপাতালে আছেন। তার মানে এই মারামারিতে আহতের সংখ্যা গণমাধ্যমে যেভাবে আসছে সেই অনুযায়ী জামাত এবং ছাত্র শিবির মাইর দিয়ে জিতে গেছে। মাইর খাওয়ার পরিমাণটা বেশি হচ্ছে বিএনপির। কোপাকুপিতেও জামাতের অবস্থানটা শক্ত আর বিএনপির দুর্বল, মানে দুই দিক থেকে বোঝা গেছে যে এখানে জামাত শিবির আসলে অনেক শক্তিশালী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম যিনি আছেন, তার বক্তব্য হচ্ছে রাতে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে 6-7 জন নেতাকর্মী অবস্থান করছিলেন। এ সময় জামাত শিবিরের 30 থেকে 40 জন নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়েছেন। এই কথার মধ্যে একটু ফাঁক আছে, তারা ওইখানে বসে আছে, 30 জন 40 জন মানুষ গিয়া সন্ত্রাসী হিসেবে হামলা চাললো নাকি অন্য কোনো কথা কাটাকাটি ছিল যে একটা পর্যায়ে ঘটনা ঘটলো। এরপর বলা হচ্ছে যে বিএনপির কর্মীরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় এবং জামাত শিবিরের নেতাকর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি এবং ছাত্রদলের 3 কর্মী রক্তাক্ত হয়। এছাড়া আহত আরো 3 জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। কার্যালয়ে হামলার পর তারা বিজয়করা গ্রামে বিএনপির 1 কর্মীর বাড়িতেও হামলা ভাঙচুর করেছেন। তবে এই ঘটনা সত্যি নয় দাবি হচ্ছে 14 গ্রাম উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন। তিনি বলছেন যে এই এলাকার বাসিন্দা হওয়ায় বিএনপির নেতাকর্মীদের সাথে জামাতের স্থানীয় বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ করে তারা বিএনপির জামাতের যে কর্মী ইসমাইল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। তার পুরো মাথায় কোপানো হয়েছে, এছাড়া বাকি শরীরেও জখম আছে। জামাত নেতার দাবি যে ইসমাইলকে এভাবে আহত করার পর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে বিএনপির কার্যালয় এবং তাদের 1 কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এতে জামাত কর্মী জড়িত ছিল না। বাংলাদেশের অনির্বাচিত এবং অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া বাকি সবার মুখে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শোনা যাচ্ছে। এর আগে আমেরিকা বলেছে, ব্রিটেন বলেছে, ভারত তো সেই শুরু থেকেই বলে আসছে, কিন্তু সরকার বলছে এই অংশগ্রহণ মানে সেই অংশগ্রহণ নয়। সরকারের কাছে অংশগ্রহণমূলক মানে হচ্ছে আমরা আর মামুরা মার্কা নির্বাচন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এটাই মনে করত, কিন্তু তাতে তো বাংলাদেশের যে আসল সমস্যার শিকড় তার সমাধান হয়নি। আর ইউনূস সরকারও যদি আওয়ামী লীগের মতো একটি নির্বাচন করে তাহলেও আসল সমস্যার সমাধান হবে না, বরং এই সমস্যা আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে, প্রকট আকার ধারণ করবে এবং বাংলাদেশ একটি আমি জানি না কি রাষ্ট্রে পরিণত হবে। এই পরিস্থিতিতে ঢাকা সফর করে গেলেন কমনওয়েলথ মহাসচিব মিস শার্লি বচওয়ে। সকল পক্ষের সঙ্গে কথা বলে তিনিও যেতে যেতে বলে গেলেন যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এই সফরকে ঘিরে আমার বিশ্লেষণ আজ আপনাদের জন্য। ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সফরটা বাইরে থেকে দেখতে যতটা নীরব নিস্পৃহ বলে মনে হচ্ছে, ভেতরে তার গতি, তার উদ্দেশ্য, তার মেসেজ, তার উত্তাপ ঠিক উল্টো, বিষয়টা চোখে পড়ার মতো। এ ধরনের সফর সাধারণত প্রচার, কূটনৈতিক আড়ম্বর, ক্যামেরা বান্ধব মুহূর্তে নাটকীয় তাই ভরা থাকে। আসলে এবার যেন সবকিছু পর্দার আড়ালে অদৃশ্যভাবে সম্পন্ন হয়েছে। খুব গভীর, ফিসফিস, সংযত, হিসেবি এমন পরিবেশ সাধারণত তখনই তৈরি হয় যখন পরিস্থিতি খুব স্পর্শকাতর থাকে, রাজনৈতিক বার্তা অনুবাদে ভুলের ঝুঁকি বেশি থাকে, আর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিটি কথার ওজন স্থানীয় শক্তিগুলো সারাক্ষণ মাপার চেষ্টায় থাকে।
যেমনটি এবার হয়েছে কমনওয়েলথ মহাসচিবের মতো এরকম একজন হেভি ওয়েট অতিথির ঢাকা সফরকালে। কারণ এসব অতিথিদের সঙ্গে আসা যে দল থাকে তারা মূলত সফররত দেশটির পরিস্থিতি মাপতে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, সবাই সবার মন্তব্য প্রকাশ করে, আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু, শেখ হাসিনা বিভিন্ন বিষয়, এইসব নিয়ে কথা হয়। যে এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।